জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার। বিরোধী দলের অবস্থানকে উদ্দেশ্যমূলক বলেছেন মন্ত্রীরা। নিঃশর্তে গণভোট মেনে নেয়ার দাবি বিরোধী দলীয় নেতার। জ্বালানির ভোগান্তি কমার লক্ষ্য নেই, সন্ধ্যার পরই বন্ধ মার্কেট দোকান। অর্থমন্ত্রী বলেন, বেশি দিন বাড়তি দামের চাপ সইতে পারবে না সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। যেখানেই কম দামে জ্বালানি পাওয়া যাবে সেখান থেকেই কিনবে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। হাম রুবেলা মোকাবেলায় 18 জেলার 30 উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। প্রাদুর্ভাব কমে আসবে প্রত্যাশা স্বাস্থ্যমন্ত্রী। আরও 2টি মার্কিন যুদ্ধ বিমান ও 2টি হেলিকপ্টার ধ্বংস করেছে ইরান। দ্বিতীয় পাইলটকে উদ্ধারের দাবি ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধ বন্ধে আলটিমেটাম নাকচ তেহরানের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই জাতীয় সনদের সকল দফা এবং অঙ্গীকারনামা বাস্তবায়ন সরকার অঙ্গীকারাবদ্ধ, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদ নিয়ে বিরোধী দলের অবস্থান উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। জুলাই সনদ নিয়ে সংসদে মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় জমজমাট বিতর্কে এসব কথা বলেন তিনি। আলোচনায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক রহমান কোনো শর্ত ছাড়াই গণভোট মেনে নিতে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়েছেন। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। সাউন্ড সিস্টেমে বিভ্রাট ও মাগরিবের নামাজের বিরতির পর জুলাই সনদ নিয়ে সংসদে মুলতবি প্রস্তাবের উপর আলোচনায় বিরোধী দলীয় কয়েকজন সংসদ সদস্য জুলাই সনদ এবং গণভোট বিরোধী অবস্থানের অভিযোগ তুলে সরকার দলীয় নেতাদের সমালোচনা করেন। আলোচনায় বিরোধী দল নেতা বলেন, দেশে ফ্যাসিজম যেন ফিরে আসতে না পারে সেটাই তারা চান। নতুন বাংলাদেশ মানে নতুন কোনো ভৌগোলিক সীমারেখা নয়। তারা চান যেখানে সবাই সাম্য এবং ন্যায় বিচার পাবে। আমাদের অবস্থান ছিল বাংলাদেশের পক্ষে, আমরা বাংলাদেশী, কিন্তু আশ্চর্য এরপরের অধ্যায় দেখি এখন বদলে গেছে। আমরা একজনকে ঠেলে বিনা টিকিটে এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দিই। টিকিট ছাড়া যাবে কেমনে? টিকিট নাই, ভিসা নাই, চলে যাও অমুক দেশে। আসলে এই ধরনের তৎপরতা আমি করলে ওইটা অন্যায়, অন্য কেউ করলে ওইটা অন্যায়। আমি এটা নিন্দা জানাই। এই সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। সবই যদি অন্য দেশের দালাল হয়ে যায় তাহলে এই দেশের নাগরিক হবে কে? এই সংসদ জাতির দিক নির্দেশনা দেওয়ার জন্য আগামীর বাংলাদেশ, প্রত্যাশার বাংলাদেশ, যুব সমাজের বাংলাদেশ, মা বোনদের জন্য, নারী সমাজের জন্য একটা নিরাপদ বাংলাদেশ, শিশুদের জন্য বেড়ে ওঠার নিরাপদ বাংলাদেশ আমরা গড়তে চাই। এই দেশটা যদি গড়তে হয় তাহলে আমরা আবারও অনুরোধ করব, যে গণভোটটায় আমরা সবাই রাজি ছিলাম, হা বলতে আমরা সবাই মিলে এখানে ক্যাম্পেইন করেছি, আসুন কোনো বিতর্ক ছাড়া এই গণভোটটা আমরা মেনে নিই। আলোচনায় আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবেন তারা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। গণভোট অধ্যাদেশের ওনারা বলছেন, গণভোট অধ্যাদেশের শিডিউলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে শিডিউলগুলো হয়েছে সেই শিডিউলের মধ্যে মাননীয় স্পিকার 18 নম্বর অনুচ্ছেদ নাই। যদি বিশ্বাস না করেন ওনারা গণভোট অধ্যাদেশটা পড়ে দেখুক। গণভোট অধ্যাদেশের যতগুলো শিডিউলে 30টা বিষয় দেওয়া আছে তফসিলে, সেই তফসিলের মধ্যে আমি গণভোটের যে প্রশ্নগুলো খ নম্বর প্রশ্নের যেটা পড়ে শোনালাম, যে জনগণের ভোটের প্রপোর্শনালিটি অনুসারে, পিআর অনুসারে এইটা হবে, আপনি একমত কিনা? এই শিডিউলের মধ্যে কোথাও ওই ক্লজটা নাই মাননীয় স্পিকার। এটা হলো ফ্রড অন দি কনস্টিটিউশন। 18 নম্বর ক্লজের নোট অনুচ্ছেদ দেখেন মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলছে 18 নম্বর কলামের নোট অনুচ্ছেদ দেখেন, সেখানে স্পষ্ট বলা আছে রাজনৈতিক দলগুলো যদি তাদের নির্বাচন ইশতেহারে কোনো পদ্ধতি বলে থাকেন, এ সংক্রান্ত বিষয় বা কোনো কিছু বলে থাকেন, সেই রাজনৈতিক নির্বাচন ইশতেহারে সেটাই হবে আইন। দ্যাট উইল প্রিভেল ওভার দ্য আদার ক্লজেস। এটাই ইন্টারপ্রিটেশন অফ ল। সবশেষে আবারও বলবো, আমার জুলাই সনদ আমার জনগণের মুক্তির সনদ। আমার জুলাই সনদ বলেছেন আমি এই সংবিধানকে ধারণ করব, এই সংবিধানকে সংশোধন করব। সংশোধন করে যে যে সংস্কারগুলো জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেইগুলো ইনকর্পোরেট করব। সেইটাই জুলাই সনদ এবং সেই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং ওনারা যে পথ ধরে এগোচ্ছেন সেই পথ আমি বলবো উদ্দেশ্য প্রণোদিত। এটা লিগ্যাল টার্মিনোলজি, অন্যভাবে নেওয়া দরকার নেই, এটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত।
ওই পথ, এটাকে আমরা আইনের ভাষায় বলি ম্যালাফাইডিনেস। সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই সনদ এবং গণভোট অধ্যাদেশের বিশ্লেষণ করে কিছু অসঙ্গতি রয়েছে বলে উল্লেখ করেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায়, তারা প্রত্যেকে বলেছেন। অর্ডারের কথা নিয়ে বলে যে গণভোট অর্ডার এটার কি হবে সেটাও আলোচনা করব আমরা, যদি সংবিধান সংশোধনী কমিটি, বিশেষ কমিটি গঠন করা হয় সেখানে। চলুন এখানে মিলেমিশে আমরা আলোচনা করে বের করি। সংস্কার, সংবিধান হয় না মাননীয় স্পিকার, সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার। সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে বসতে পারি ভালো। 5, 6 এবং 7 এই 3টা তফসিল বিলুপ্তির জন্য এই ঐক্যমত্য কমিশনের প্রস্তাব, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, আর না হলে এখানে সবাই সাক্ষী দিতে পারেন, আমরা একমত হয়েছিলাম। কিন্তু যেদিন স্বাক্ষর করব সেদিন দেখা গেল নাই একটা তফসিল, 7ম তফসিলটা নাই। জুলাই স্বাধীনতার, জুলাই ঘোষণাপত্রের সনদে সবাই স্বাক্ষর করেছে মাননীয় স্পিকার, এখানে যারা যারা রিপ্রেজেন্ট করছে। তবে এনসিপি নির্বাচনের পরে করেছে, বাকিরা আগে করেছে। স্বাক্ষর তো করেছেন, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অবশ্যই নোট অফ ডিসেন্টগুলো দেখে শুনেই করেছেন। সুতরাং এখানে এগুলো নিয়ে অস্বীকার করার তো কিছু নাই। আজকে বিচার বিভাগের স্বাধীনতা দেখেন, আজকেও একটা পত্রিকায় এসছে মাননীয় স্পিকার, আমি এখানে হয়তো দেখালে উত্তরটা ভুল হবে না, কার্যকরের আগেই সিন্ডিকেটের কবলে সুপ্রিম কোর্ট সচিবালয়। আপনি সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশটা করলেন, কারোর সাথেই আলাপ আলোচনা করলেন না। সংবিধানের অনুচ্ছেদ অনুসারে এখানে যদি আমরা আলাপ আলোচনা করে একটা আইন প্রণয়ন করে শক্তিশালী, সেটাই কি ভালো হতো না? এটাকে আমরা সংবিধানেই রাখতে হবে। এখনো আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সুপ্রিম কোর্টের সচিবালয় আইন এবং বিচারক নিয়োগ আইন এই পার্লামেন্টে ইনশাআল্লাহ আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে পাশ করব। জুলাই জাতীয় সনদ 2025-এর সকল দফা এবং অঙ্গীকারনামা শতভাগ আমরা পরিপূরণ করতে অঙ্গীকারাবদ্ধ। তার বক্তব্যের পর সোমবার বিকাল 3:30 পর্যন্ত সংসদ মুলতবি করেন স্পিকার। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংবিধান সংশোধনী বিষয়ক বিশেষ কমিটির প্রস্তাবে বিরোধী দল এখনও সাড়া দেয়নি। শিগগিরই বিরোধী দল সাড়া দেবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বলেন, এর মধ্য দিয়ে সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হবে। তবে বিরোধী দলের সংসদ সদস্য আক্তার হোসেন জানান, যদি মোটা দাগে পরিবর্তন করতে হয় তাহলে সংস্কার পরিষদের মধ্য দিয়েই করতে হবে। সংবিধান সংস্কার পরিষদ কমিটিতেই অগ্রসর হতে চান তারা। সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন, স্বতন্ত্র সদস্যরা থাকবেন, সরকারি দল বিরোধী দল সবাই মিলে আলাপ আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধনের জন্য আমরা একটা রিপোর্ট প্রণয়ন করব এবং তার ভিত্তিতে একটি সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করব। আলাপ আলোচনার ভিত্তিতে সবাই মিলেমিশে সমঝোতার ভিত্তিতে আমরা একটি সংবিধান সংশোধনী বিল পাশ করব, আইনে রূপান্তরিত করব। সেই প্রস্তাবে মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছে তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা সাড়া পাইনি। আশা করি আমরা সাড়া পাবো। আমরা সংবিধান সংস্কার পরিষদের যে শপথ আমরা গ্রহণ করেছি, আমরা বিএনপি সরকারের কাছে আহ্বান জানাবো যে এটা আদতে তাদের সদিচ্ছার উপর এখন নির্ভর করছে। তারা টুকটাক মেজরিটি পেয়েছেন, তারা যদি জনগণের অভিপ্রায়টা ধারণ করেন, যেটা 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, যে আদেশের মধ্যে এটা বলা হয়েছে, সেটাকে যদি তারা ধারণ করেন তাহলে সকল সংকটের সমাধান হবে। সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে সাংবিধানিক যে পরিবর্তনগুলো আছে সেটাকে আমরা টেকসইভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারবো। ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন গ্রাহকরা। জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত রয়েছে। সরকারের পক্ষ থেকে বারবার এসব কথা বলা হলেও মানুষের আতঙ্ক কাটছে না। তীব্র গরম উপেক্ষা করে দীর্ঘ সময় অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সবাইকে। এমন পরিস্থিতির জন্য মজুতদারদের দায়ী করছেন ভোক্তারা। এতে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ। রিপোর্ট করছেন আরএফএন শাওন। আমি আসছি মনে করেন 6:30 নামাজ পড়ে আসছিল ওই মাথায় লাইন পিছনে আইতে আইতে এই পর্যন্ত আইলাম, সব গাড়ি তেল নাই, সব গাড়ি গেছে, আমি আইলাম এই পর্যন্ত আইলাম আইতে আইতে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের রেশ যেন শেষই হচ্ছে না। রাজধানী তেলের পাম্পগুলো এর প্রমাণ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন চালকরা, আবার অনেক পাম্প জ্বালানির অভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সরকারের দেয়া তথ্য মতে দেশে জ্বালানি সংকট নেই। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে একের পর এক জ্বালানি সহ জাহাজ আসছে। এরপরও চাপ কমছে না পাম্পগুলোতে।
আজকে 500 টাকার করে মেপে দিচ্ছে, এটা 500 টাকার করে তেল দেয়, 500 টাকার শেষ হইলে তারপর আবার 4-5 দিন আগে নিলাম, আবার এই আসলাম, আর মনে হয় নেক্সট বার মনে হয় আসলে তেল পাবো না, ধারণা করতেছি। আমার উত্তরপাড়া থেকে আমার প্রতিদিন এই 8-9 কিলোমিটার ঘুরে এসে তারপর তেল নিতে হয়, কারণ উত্তরপাড়াতে 2টা পাম্প আছে, একটা হচ্ছে মক্কা পাম্প আর একটা হচ্ছে সিটিজেন পাম্প, 2টা পাম্পই সবসময় বন্ধ থাকে। আজকে দেয় এই তেলটা নিলে তো কালকে মাস করতে পারবো, বস্ত্রে নিয়ে ম্যাডাম নিয়ে দিক সেদিক অফিস আছে, আর যদি না পাই তাহলে গাড়িতে এখান থেকে নড়ানো যাবে না, আমার গাড়ি তো শূন্য। ভোক্তারা বলছেন মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। মানুষ এমনি আতঙ্কিত হয়েও বেশি কিনতেছে এবং বাইরের যুদ্ধের কারণে মনে করেন মানুষ এমনি আতঙ্কিত আছে যে তেল পাবে না। এমনও লোক আছে যারা মনে করেন তেল নিয়ে ঘরে মজুতও করতে আছে। কিছু লোক মজুত করে, কিছু লোক সিন্ডিকেট করে, বিভিন্ন অ্যাঙ্গেলে দেখা গেছে তো লাইন। আরেকটা কথা হলো যে অভাবের সংসার ক্ষুধা বেশি, যখন বলতেছে চিন্তা করতেছে তেল নাই, তখন অনেকে চাচ্ছে একটু মজুত করে রাখি, একটু বেশি আনি। দ্রুত সময়ে সমস্যার সমাধানে সরকারের প্রতি আহ্বান ভোক্তাদের। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। সরকারি সিদ্ধান্ত মেনে সন্ধ্যে 7টার মধ্যে সমস্ত দোকানপাট এবং শপিং মল বন্ধ করা হয় রাজধানীতে। রবিবার রাজধানী নিউ মার্কেট ঘুরে দেখা যায় সন্ধ্যে 7টার পর একে একে দোকানিরা তাদের মালামাল গুছিয়ে দোকান বন্ধ করে দেন। দোকানিরা বলছেন সরকারি সিদ্ধান্ত মানতে বাধ্য তারা, তবে পহেলা বৈশাখ বিবেচনায় সন্ধ্যে 7টার পরিবর্তে 8টা পর্যন্ত চালু রাখার দাবি জানিয়েছেন তারা। দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময়সীমা 1 ঘন্টা বাড়ানোর নির্দেশনা দেন। এর আগে শুক্র শনিবার দুদিন সন্ধ্যে 6টার মধ্যে সমস্ত দোকানপাট শপিং মল বন্ধের নির্দেশনা ছিল সরকারের। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন জ্বালানি সংকটের কারণে দেশের দ্রব্যমূল্য বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকার চাইলেও জ্বালানির দাম বৃদ্ধির চাপ বেশি দিন সইতে পারবে না। অর্থনীতির রক্তক্ষরণ এবং দায়দেনা মাথায় নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি পর্যালোচনার এই বৈঠকে অংশ নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষজ্ঞরা জানান দেশের প্রবৃদ্ধি 7 থেকে 3% নেমেছে। রপ্তানিতে বাড়তি চাপ তৈরির পাশাপাশি গতি হারিয়েছে বিনিয়োগ। এ অবস্থায় 3টি শর্ত পূরণ করেও উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। ঝুঁকি বিবেচনায় বাংলাদেশকে আরও বাড়তি 3 বছর সময় দেওয়ার জন্য জাতিসংঘের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান আলোচকরা। পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার, কিন্তু অর্থনীতির রক্তক্ষরণ যেভাবে হচ্ছে তাতে এখনই এলডিসি থেকে উত্তরণ সম্ভব নয়। এক কথায় বলতে গেলে রক্তক্ষরণ হচ্ছে, এগুলো আমরা ফায়ার ফাইটিং করতেছি প্রত্যেক দিন। তারপরে বাংলাদেশের আপনার যে দায় দেনা হয়েছে এটা ম্যানেজমেন্ট একটা বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিএনপির ম্যানিফেস্টো আমরা যদি সময় মতো, যেটা আমরা ইনশাআল্লাহ আমরা ইমপ্লিমেন্টেশন করছি, এগুলো সম্পাদন করলে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে কথাটা আছে সেটা হয়ে যাবে, তখনই আমরা রেডি হব, তখনই গ্র্যাজুয়েশনের দিকে যাব। এই মুহূর্তে গ্র্যাজুয়েশন দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। অর্থমন্ত্রী জানান অর্থনৈতিক সংকটের মধ্যে মরার উপর খাড়ার ঘা জ্বালানি সংকট। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দ্রব্যমূল্য সহসাই বাড়বে এমন ইঙ্গিত দেন তিনি। মরার উপর খাড়ার ঘা বলে না, এটা এখন জ্বালানি সংকটের মাধ্যমে হয়েছে। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি খাদ্যদ্রব্য পণ্য সব কিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন। বাড়তি জ্বালানির জন্য সরকারি তহবিল যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে শেষ পর্যন্ত সরকার জনগণের ওপরই চাপ বাড়াতে বাধ্য হবেন এমন ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। জনগণেরই ক্ষতি হবে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, যুক্তরাষ্ট্র, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ দুনিয়ার যেখানেই কম দামে জ্বালানি পাওয়া যাবে সেখান থেকে কিনবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রথমবারের মতো সাক্ষাতের পর সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন। বলেন, রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সিদ্ধান্ত লাগবে। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। জ্বালানি সাশ্রয়ের জন্য নতুন সময়ে অফিস শুরুর প্রথম দিন ৯টার আগেই সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে জ্বালানি, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা ও রোহিঙ্গাদের সহায়তা বাড়ানো সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, জ্বালানির নিরাপত্তায় বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের আপনার এনার্জি মিনিস্টার, এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটের সঙ্গে আলাপ হয়েছে। তার সঙ্গে আমি বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছি। আমরা গোপনীয়তার স্বার্থে এটা এখনও প্রকাশ করতে পারছি না, কিন্তু আমাদের প্রতি আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, জ্বালানি আমদানিতে বাংলাদেশের উপর কোনো বাধ্যবাধকতা কিংবা কোনো শর্ত নেই যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। ২ নম্বর কথা হচ্ছে যে কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে চুক্তির, বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই। আমরা সব রকম সোর্স থেকে কিনব। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। প্রধানমন্ত্রী বিদেশ সফরের বিষয়ে নির্দিষ্ট কোনো দেশের নাম এখনও চূড়ান্ত নয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রোটেস্ট্যান্ট চার্চের প্রতিনিধিরা। রবিবার বেলা 11:15টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। দেশের খ্রিস্টান কল্যাণ ট্রাস্টে প্রোটেস্ট্যান্ট প্রতিনিধি নিশ্চিত করা সহ ইস্টার সানডে দিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করার দাবি জানান চার্চ নেতারা। এছাড়া সংসদে সংরক্ষিত নারী আসনে খ্রিস্টান প্রোটেস্ট্যান্টদের একজন প্রতিনিধি রাখতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। যীশু খ্রিস্টের পুনরুত্থানের ঘটনা স্মরণে খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রতি বছর উৎসাহ এবং ধর্মীয় গুরুত্বের সঙ্গে ইস্টার সানডে পালন করে আসছেন। হাম রুবেলা প্রতিরোধে দেশের 18 জেলার 30 উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হামের বিশেষ টিকাদান শুরু হবে 12 এপ্রিল ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি, ময়মনসিংহ এবং বরিশালে। আর দেশের সকল জেলায় উপজেলায় একযোগে হামের বিশেষ ক্যাম্পেইন শুরু হবে 3রা মে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নবাবগঞ্জে হামের টিকার বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন তিনি। এই বিশেষ টিকাদান কর্মসূচির মধ্য দিয়ে হামের প্রকোপ কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। রিপোর্ট করছেন সৈকত সাদিক। হামের প্রকোপ ও শিশু মৃত্যু নিয়ে উদ্বিগ্ন সবাই। এর বিস্তার রোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করল সরকার। রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। দেশের 18টি জেলার 30টি উপজেলায় এদিন একযুগে এই কার্যক্রম শুরু হয়। নবাবগঞ্জের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। বিগত সরকারের গাফিলতির কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম না, এবং বাচ্চাগুলি বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর কুলে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সবসময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে
অনেক বেড়ে গিয়েছে। গ্যাভি নামক একটা সংস্থার কাছে 2,19,00,000 ডোজের এই ভ্যাকসিনটা আছে। আমরা তখন রাতারাতি চিন্তা করলাম আমাদের টাকায় যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে, সেইটা পাওয়ার আগে এইটা দিয়ে আমরা স্টার্ট করি, ইউনিসেফের ভ্যাকসিনটা পাইলে এটা তাদেরকে ফেরত দিব, বাকি যেটা থাকবে আমরা কন্টিনিউ করে যাব, বছর ধরে আমরা সবাইকে কভার করব। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী 12 এপ্রিল ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকা এবং বরিশাল ও ময়মনসিংহে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। 12টি জেলায় এবং 30টি উপজেলায় এই হামের প্রাদুর্ভাবটা বেশি, যেই কারণে আমরা টার্গেটেড ওয়েতে আমরা নির্দিষ্টকৃতভাবে ওই 30টা উপজেলায় আজকে থেকে আমরা পুরো দমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করে আমরা শেষ করব। 3রা মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা, সমস্ত উপজেলায় একযোগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু থাকবে। এদিকে টিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। মতো কোনো কিছু হয় নাই, এখন আর কি টেনশন, বাচ্চা ভালো থাকে এইটাই বড়, কারণ এটা তো ভাইরাস জনিত, একজনের থেকে ছোঁয়াছে না আরেকজন থেকে সরাই যায়। টেনশন তো অবশ্যই হবে, যেহেতু আমরা বাচ্চার মা, তাই না? এখন যাই আলহামদুলিল্লাহ পাওয়া গেছে এটাই। হামের টিকার পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুলও খাওয়ানো হচ্ছে শিশুদের। সৈকত সাদিক, বাংলা ভিশন, নবাবগঞ্জ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী খুলে দেওয়া না হলে মঙ্গলবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুতে ব্যাপক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর কিছুক্ষণ পর প্রেসিডেন্ট ট্রাম্প আবারও আশা প্রকাশ করে বলেছেন সোমবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে। এদিকে নতুন করে যুক্তরাষ্ট্রের 2টি C-130 যুদ্ধবিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে ইরান। নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার অভিযানে ইরানের টার্গেটে পরে এই মার্কিন বিমানগুলো। তবে শেষ পর্যন্ত ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকে উদ্ধারের দাবি করেছে ট্রাম্প। যুদ্ধ বন্ধে ট্রাম্পের আলটিমেটাম নাকচ করে যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে খুঁজতে গিয়ে আবারও ইরানের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিমান ও হেলিকপ্টার। মার্কিন বাহিনীর ওই উদ্ধার অভিযানকে ব্যর্থ বলে দাবি করেছে ইরান। তুলে ধরেছে ভয়াবহ ধ্বংসস্তূপের ছবি ও ভিডিও। রবিবার ইরানের খাতামাল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র দাবি করেন, ইস্পাহানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র পরিচালিত অভিযানটি যৌথভাবে মোকাবেলা করে ইরানের সেনাবাহিনী, স্থলবাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ ইউনিট এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা। ধ্বংস করে দেয় যুক্তরাষ্ট্রের 2টি C-130 মডেলের বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার। এটিকে যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি লজ্জাজনক পরাজয় বলেছেন ইরানের ওই মুখপাত্র। এর আগে যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধারের অভিযানকে সফল ও দুঃসাহসিক বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। এছাড়া ওই ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি ওই অভিযানে নিজেদের 2টি উড়োজাহাজ ধ্বংসের দাবি করে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, অভিযানের সময় ইস্পাহানের দক্ষিণাঞ্চলে আটকে পড়েছিল উড়োজাহাজ 2টি। ইরানের হাতে পড়ার আগে ওগুলো ধ্বংস করা হয়। তবে এ দাবির ভিত্তিতে কোনো প্রমাণ দেখাতে পারেনি মার্কিন কর্মকর্তারা। এদিকে সমঝোতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটামকে তোয়াক্কাই করছে না ইরান। যুক্তরাষ্ট্রকে যুদ্ধে পরাজয় স্বীকার করে ইরানের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তেহরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা মোহাম্মদ জাভেদ লারিজানি। বলেন, সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের দেয়া দাবিগুলো অযৌক্তিক ও অনেক দুর্বল। জাভেদ লারিজানির মতে বারবার আলোচনার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র পালানোর পথ খুঁজছে। তবে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত হামলা আরও জোরদারের হুমকি দেন তিনি। ইরান ও লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। বাহরাইনে ইরানের চালানো 2টি পৃথক হামলায় একাধিক তেলের ডিপোতে আগুন ধরে যায়। ইরানের মিসাইল হামলা আঘাত এনেছে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও। মিসাইল হামলায় একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টের কার্যক্রম স্থগিত করেছে আবুধাবি কর্তৃপক্ষ। ইরানি মিসাইলের আঘাতে আগুন লেগেছে কুয়েতের একটি অয়েল সেক্টর কমপ্লেক্সেও। ইসরায়েলের বিমানবন্দর ও সামরিক স্থাপনায় মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন,
নিউজ ডেস্ক। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, পহেলা বৈশাখে আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নয়, এর নাম হবে বৈশাখী শোভাযাত্রা। পহেলা বৈশাখের উদযাপনের নাম নিয়ে সংকট চলতে দিতে চায় না সরকার। সচিবালয়ে পহেলা বৈশাখ উদযাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, পহেলা বৈশাখ দেশের সংস্কৃতির ঐতিহাসিক ঐতিহ্য। নানা আয়োজনে বহুকাল থেকে তা পালন করা হচ্ছে। হাজার বছরের পুরনো পহেলা বৈশাখের শোভাযাত্রা নিয়ে নানা মত রয়েছে। এরশাদের সময় এটি আনন্দযাত্রা, আবার আওয়ামী লীগের সময় মঙ্গল শোভাযাত্রা হয়েছে, পরে গেল অন্তর্বর্তী সরকার এটিকে আনন্দ শোভাযাত্রা করেছে। মন্ত্রী বলেন, আনন্দ আর মঙ্গলের পার্থক্য নেই। আপাত দৃষ্টিতে এসব নিয়ে আলোচনা সমালোচনার কিছু নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে। ইউনেস্কোকেও জানানো হবে এবার থেকে নাম বৈশাখী শোভাযাত্রা করার কথা। কমার্শিয়াল ব্যাংক অফ সিলন PLC ব্যাংকিং জগতে এক নতুন দিগন্তের সূচনা করল প্রায়োরিটি ব্যাংকিং সেবা চালু করে। রবিবার সন্ধ্যায় রাজধানী বনানীর এক 5 তারকা হোটেলে এক জমকালো ডিনার পার্টি এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে শ্রীলঙ্কার মালিকানাধীন এই ব্যাংকটি। এতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়। নাট্যকর্মের মধ্য দিয়ে তুলে ধরা হয় ব্যাংকটির বিভিন্ন পরিষেবা। এ সময় প্রায়োরিটি ব্যাংকিং সেবা উদ্বোধন করেন গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর সানাত মানাতুঙ্গে। কমার্শিয়াল ব্যাংক অফ সিলনের বাংলাদেশ অপারেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিদ মিয়ানাগে, জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক এবং প্রাণ RFL গ্রুপের চেয়ারম্যান ও CEO আহসান খান চৌধুরী সহ দেশের বিশিষ্ট ব্যবসায়ী, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিসিবি নির্বাচনে অস্বচ্ছতা এবং অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। রবিবার জাতীয় ক্রীড়া পরিষদ NSCতে 5 সদস্যের এই কমিটি প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদনে ICCকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। ওই প্রতিবেদনকে এখতিয়ার বহির্ভূত বলেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রিপোর্ট মনির হোসেন খানের। গত অক্টোবরে অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন। অনিয়মের অভিযোগ এনে তখনই এই নির্বাচন বয়কট করে ঢাকার ক্লাব সংগঠকদের একটি বড় অংশ। সে সময় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিপক্ষে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠে। জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে ক্লাব এবং বিভাগ ও জেলার সংগঠকরা অনিয়মের অভিযোগ আনে। অভিযোগ তদন্তে গঠিত হয় 5 সদস্যের কমিটি। তদন্ত কমিটি সেই প্রতিবেদন জমা দিয়েছে রবিবার। কমিটির প্রধান সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামান জানিয়েছেন, গঠনতন্ত্র সংশোধন ও ভবিষ্যতে বিসিবি নির্বাচন সুন্দরভাবে আয়োজনের জন্য সুপারিশ করেছেন তারা। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করছি। তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি। সংক্ষিপ্তভাবে আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সংক্রান্ত যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম। আমরা এখানে এসে আমরা কাউকে অভিযুক্ত করিনি। আমরা ইলেকশন সম্পর্কে আলোচনা করে ইলেকশনের মন্তব্য করেছি, আমার রিপোর্ট দাখিল করেছি। এদিকে তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি এই তদন্তকে আদালত অবমাননার সাথে তুলনা করেছেন। অভিযোগ করেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ভয় ও লোভ দেখিয়ে বর্তমান বোর্ডের পরিচালকদের পদত্যাগে বাধ্য করছেন। এই কমিটির সিদ্ধান্ত আগেই নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আসিফ মাহমুদ মিথ্যাচার করছেন কিনা তা বিবেচনার ভার জনগণের উপর ছেড়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি, এবং সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আমাদের যে ICC রয়েছে সেই ICCকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আপনারা এটা যাচাই করে নেন যে তার যে ফেসবুকের স্ট্যাটাস, সেই যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। এদিকে প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিসিবি পরিচালকদের পদত্যাগের হিড়িক। এরই মধ্যে 7 জন পরিচালক পদত্যাগ করেছেন। মুখে স্বীকার না করলেও চাপে আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মনির হোসেন খান, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। বাংলাভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশনের সঙ্গে থাকায় ধন্যবাদ।